আসসালামু আলাইকুম। মাত্র 10 থেকে 12 দিন হয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার পরিবর্তন হয়েছে। তো ডক্টর ইউনূসের হাতে বা তারই উপদেষ্টা পরিষদ সম্পর্কে যতগুলো তথ্য এই মুহূর্তে দুদকে জমা পড়েছে, রেকর্ড হয়েছে। তা আমরা যখন দুদকে এই ইউনূস সরকার বা তার উপদেষ্টাদের বিরুদ্ধে যখন এই অভিযোগ দেখলাম, তখন আমাদের অনেকের কাছে মনে হলো যে আসলে এটা কি সত্য নাকি জাস্ট একটা রিউমার সরকার পরিবর্তনের পর। কিন্তু যারা মনে করছেন যে না ভাই এগুলো রিউমার, তাদের জন্য আজকের এই ভিডিওটা দিচ্ছি। ডক্টর ইউনূসের যে সিদ্ধান্তগুলো নেওয়া হতো, যেমন ধরেন তার যে 666 কোটি টাকা মাফ হলো, তার গ্রামীণের নামে লাইসেন্স নেওয়া হলো আদম ব্যবসার, আরো বিভিন্ন ধরনের, ইভেন এই যে বাংলাদেশের যে বড় বড় প্রজেক্টগুলো আছে বা বড় বড় সিদ্ধান্তগুলো হতো, সেগুলো কি তিনি ক্যাবিনেটে করতেন? বাংলাদেশের রাষ্ট্রীয় সিস্টেম অনুযায়ী যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা একটা সরকার যখন ক্ষমতায় থাকে একনেক বা মন্ত্রিসভায় গৃহীত হয়, অথবা ক্যাবিনেটের মধ্যে আলাপ আলোচনা, যাচাই বাছাই, ভালো মন্দ সবকিছু নির্ধারণ করে তারপর প্রজেক্টটা হাতে নেওয়া হয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কিভাবে সিদ্ধান্তগুলো নিতেন? কেন উপদেষ্টাদের বিরুদ্ধে শত না হাজার কোটি টাকার অভিযোগ, কয়েকজন তো কামাইও ফেলছে। আসুন দেখি। ডক্টর ইউনূস সরকারের বড় বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে নেওয়া হতো না। কোথায় নেওয়া হতো? ক্যাবিনেটের বাইরে। আর এই তথ্য কে দিয়েছেন? এই বিস্ফোরক তথ্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, যিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি যখন বিষয়গুলো নিয়ে নানান কথাবার্তা বললেন, তখন জুলাই যোদ্ধারা বা যারা বিভিন্ন ধরনের ঘটনার সাথে কানেক্টেড, তারা রাতারাতি তাকে সরানোর কথা বললেন আওয়ামী লীগ ইস্যুতে একটা মন্তব্যের পর। এরপর তিনি নৌ মন্ত্রণালয়ের যে দায়িত্ব সম্ভবত ওইটা পালন করেছেন। তো আমাদের এই শাখাওয়াত হোসেন তিনি বলছেন যে ডক্টর ইউনূস সরকারের ক্যাবিনেটে বা ইউনূসের পছন্দের বাহিরে কেউ যদি কথা বলতো, সেখানে যারা প্রভাবশালী ছিল, ভিন্নমত যদি কেউ পোষণ করত, তাহলে তাদের মতামত সাধারণ ছোটখাটো বিষয়ে সীমাবদ্ধ রাখা হতো। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি টেলিভিশনকে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন শাখাওয়াত হোসেন। তিনি বলছেন, আমরা যারা দ্বিমত করেছি এই সরকারের সিদ্ধান্ত গ্রহণের বেলায়, সেগুলো ছোটখাটো বিষয় ছিল, যেমন সূচিবাদ দেওয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে নেওয়া হতো না, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্য তিনি শুনেছেন। তবে সেখানে কারা ছিলেন তিনি জানেন না। অর্থাৎ তিনি বলছেন যে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমি সেখানে ছিলাম না, তার মন্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, কাদেরকে নিয়ে ডক্টর ইউনূস এই বড় বড় সিদ্ধান্তগুলো নিত? যেমন ধরেন চট্টগ্রাম বন্দর দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত ছিল, আরো এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কিছু সিদ্ধান্ত ছিল। ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তগুলো কারা নিত? এখন তো প্রশ্ন আসতেছে যে তাহলে যে বড় বড় পদ, পদবি, পোস্টিং বা বিভিন্ন বিষয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্র কিনা, চুক্তি, এরকম অনেক কিছু সিদ্ধান্ত ইউনূস সরকার নিয়েছিল, তাহলে এগুলো কারা করত? তার বক্তব্য হচ্ছে, হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না, তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না। যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকারের আমলে 18 মাস যাবত এই যে বড় বড় উন্নয়ন প্রজেক্ট বা বিভিন্ন বিষয় যেগুলো আমরা কথা বলি, তো সেই বিষয়গুলোতে আসলে কারা সিদ্ধান্ত নিত? রাজনৈতিক দল, বিশেষ কোনো গোষ্ঠী, বিদেশ থেকে কোনো চাপ, অথবা সরকারের ভেতরে 18 মাসে রাষ্ট্রকে ঘোকলা করার জন্য যেই সিস্টেম তৈরি করা হয়েছিল, রাতারাতি যারা রাস্তার ছেলে থেকে জমিদার হয়ে গেছেন তারা? আমরা জানতে চাই কারা ছিল। ভালো থাকুন।